জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৩টি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। অপর ২ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর মধ্যে এনসিপিকে শাপলা কলি প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছে। আইন অনুযায়ী বুধবার দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গ্যাজেট প্রকাশ করবে ইসি। এছাড়া এই ৩টি দল ছাড়াও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে। ইসি সচিব জানান, দল নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল ১৪৩টি। আমরা ৩টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই ৩টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ৩টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাই বাছাইয়ের জন্য, অভিমতের জন্য, এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। আইন মন্ত্রণালয় অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করে। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান দিদাস। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করে। ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্ব দলের প্রতীকে এমন বিধান রেখে অধ্যাদেশ জারি হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। আরপিওতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসেবে থাকলেও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালনায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আরপিও সংশোধন অধ্যাদেশ জারি হওয়ায় এবারে ভোটে বেশ কিছু নতুন বিধানও এলো। আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবেন না এমন বিধান যুক্ত করা হয়েছে। ১.৫ দশক পর আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যেমন সশস্ত্র বাহিনী যুক্ত হয়েছে, তেমনি না ভোট ফিরছে একক প্রার্থীর আসনে। সমভোট পেলেই হবে পুনঃভোট। জোটে ভোট করলেও নিজ দলের মার্কায় ভোট, জামানত ৫০,০০০ টাকা, দল আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জরিমানা, আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি, অনিয়মে পুরো আসনের ভোট বাতিল, এআই এর অপব্যবহার করলে নির্বাচনী অপরাধ এবং হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করায় তীব্র অসন্তোষ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা করা জরুরি ছিল। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন তিনি। এ সময় সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সব প্রতীকে নির্বাচন করলেও আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য জোটের প্রতীকেও নির্বাচনের ব্যবস্থা রাখা প্রয়োজন। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কী, ভাবনা চিন্তাটা কী। সুতরাং তারা আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি।
জাতিকে বিভক্ত করে একটি শ্রেণী ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, পিআরের মধ্য দিয়ে একটি ঝুলন্ত সংসদ চায় জামায়াত, অথচ শুধু বিএনপি নয়, সারা দেশ এ পদ্ধতির বিরোধিতা করছে। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। চিকিৎসা করাতে না দেয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। আমরা ওনার পাসপোর্টের আবেদন করি, উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার পরিজন, বন্ধু, পাড়া প্রতিবেশী কারোর সাথে শেষ দেখাটি করতে দেয় নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায় একটি মহল। নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে, সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। রাজনৈতিক দল আমার কাঁধের উপর ভর করেছিল, আজকে তারা 5 আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল। মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গেছে। আজকে বিএনপির বিরোধিতা না, আজকে বলা চলে বাংলাদেশের বিরোধিতা আপনারা করছেন। কারণ জনগণের মধ্যে এখনো শঙ্কা, ভাই নির্বাচন কি হবে? এটা কেন এই শঙ্কাটা? আপনাদের আন্দোলনের হুমকির কারণে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গাংনী উপজেলা শহর। দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আমজাদ হোসেন ও জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় অন্তত 20টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার বিএনপির মহাসচিব মেহেরপুরের 2টি আসনে এমপি প্রার্থী ঘোষণা করেন। এরপর সোমবার সন্ধ্যা থেকেই মেহেরপুর 2 আসনে প্রার্থী পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল করে টায়ারে আগুন জ্বালায় জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরা। $237টি মনোনয়নের বিপরীতে 4-5 জায়গার প্রতিবাদ অস্বাভাবিক কিছু না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি রাজনীতিরই অংশ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তা চতুর্থ সংলাপে প্রবাস জীবন, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। আমির খসরু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। 3 ভাগ মনোনয়ন দেওয়া হয়েছে, বাকি 1 ভাগও নিশ্চিত হয়ে যাবে বলেও জানান তিনি। আমি তো মনে করি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে সবাই রাজনীতি করার। তার মধ্যে এই 237টি মনোনয়নের মধ্যে 4-5টি জায়গায় যদি কিছু সমস্যা হয়ে থাকে ছোটোখাটো, এটা অস্বাভাবিক কিছু না, এটা রাজনীতির অংশ। কিন্তু বিএনপি একটা অনেক বিশাল দল, এখানে অনেক মনোনয়ন প্রার্থী, অনেকের প্রত্যাশা আছে। এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না। তারপরে 237টা দিয়েছে, আমি মনে করি খুবই ভালো। অলমোস্ট বেশি কি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছে, 1 ভাগ বাকি আছে, সেটা কাজ চলছে, আপনার খুব সত্তর হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় সেজন্য সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির। সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ভোরের দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায়
এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় 2026 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সার্বিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ব্যবস্থাপনা, প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এ কমিটি তদারকি করবে। কমিটিতে পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান করা হয়েছে। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডকেই আইনের আওতায় এনে বিচার করা হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো বাহিনীর মাধ্যমে কিংবা সিভিলিয়ান দ্বারা যে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, প্রত্যেকটি বিষয় আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ফয়সালা করা হবে। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসানো হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। নির্বাচনে রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে জানিয়ে নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কিনা তা তখনই জানা যাবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, নির্বাচনের সময় তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? নির্বাচন আসুক, সেই সময় জিজ্ঞেস করেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তা বাস্তবায়ন করা হচ্ছে। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেখতে পারবে জাতি। এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই অনুযায়ী কাজ করতে পারে তাহলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে, যেখানে গুম খুনের সংস্কৃতি আর ফিরে আসবে না। এবং বিচার আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুন আর ফিরত আসবে না। তো আমরা যেই নতুন বাংলাদেশে ছিলাম, আমাদের শহীদ পরিবার, শহীদরা যেই বাংলাদেশে ছিল, আমাদের আহত যারা হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, চক্ষু হারিয়েছে, তারা যে বাংলাদেশে ছিল ওই বাংলাদেশ আমরা পাবো। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা 7ম দিনের শুনানি শেষ হয়েছে। কাল বুধবার আবারও শুনানির দিন ধার্য করেছেন আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের সাথে প্রতারণা করার শামিল। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে টানা 7ম দিনের শুনানি শেষ হয়েছে। পরে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে। এই রায়ের মাধ্যমে বিচারপতি এবিএম খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া, বিচারাঙ্গনের প্রতি প্রতারণা করেননি, পুরা জাতির পরে প্রতারণা। কারণ উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে 1996 সালে এবং 2001 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশে যে বিদ্যমান যে রাজনৈতিক সংকট,
তার অন্যতম কারণ হচ্ছে জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। একই ইস্যুতে বুধবার আবারও শুনানির দিন ধার্য করেছেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন যে রায় আসুক আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। শোনার পরে হয় তাৎক্ষণিকভাবে জাজমেন্ট দেবেন অথবা জাজমেন্টের দিন ঘোষণা করবেন, এই মর্মে ওপেন কোর্টে ডিক্লারেশন দেবেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 10 নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 10 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আজ চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ হচ্ছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করেন সাক্ষীরা। সারা দেশের অধস্তর আদালতের 3 শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। এছাড়া আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন এবং সেই জেলা জজ কামরুন নাহার বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় 20টির অধিক এজেন্ডা নিয়ে আলোচনা হয়। তবে সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ফুল কোর্ট সভায়। গত 24 ঘন্টায় সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 1101 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে 73,923 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 14 জন, আর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 288। নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছেন। দুপুরে বীরহাট বসুরহাট সড়কের পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে সোয়া 2টার দিকে বীরহাট বসুরহাট সড়কের পূর্ব ফতেহপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে ট্রাক চাপায় ঘটনাস্থলে অটোরিকশার 3 যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন 3 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও অন্তত 20 জন আহত হয়েছেন। আজ দুপুরে সংঘর্ষ হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আবু তাহের জানান, দুপুরে রয়্যাল পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে শায়েস্তাগঞ্জের কদমতলীতে পৌঁছলে সিলেটগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। এ সময় আহত হন 20 জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী 2 জনই নিহত হয়েছে। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলায় দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কে উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে ওঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইল গ্রামে দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে হতাহতের ঘটনাটি ঘটে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
অনলাইন জুয়ায় ইঁদুর বিড়াল খেলা বন্ধে ওয়েব ট্রেলার ব্যবহারে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এছাড়া সেফ ইন্টারনেটের জন্য বিশেষ প্যাকেজ চালু ও সচেতনতা তৈরির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অনুষ্ঠিত বহুপক্ষীয় পরামর্শ সভায় এসব কথা বলেন বক্তারা। এ সময় অনলাইন জুয়া প্রতিরোধে একটি সমন্বিত কমিটি গঠন, ওয়েব রিপোজিটরি তৈরি, জুয়ার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ শনাক্ত করার পাশাপাশি জুয়ার সঙ্গে জড়িতদের আইনের অধীনে আনার সিদ্ধান্ত হয়। সভায় প্রযুক্তির পাশাপাশি সামাজিক অবক্ষয় বিবেচনায় মাদক অধিদপ্তরের মতো অনলাইন স্ক্যাম রোধে একটি বিশেষ সংস্থা করা এবং ক্রস ডোমেইন অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়া হয়। সিস্টেমের মাধ্যমে যখন ডাটা কল করছিলাম, আমি যেটা 1 ঘন্টা আগে পেয়েছি, আবার দেখি আমরা ব্লক করি নাই বা কোনো জায়গায় ব্লক করা হয় না, 1 ঘন্টা পরে গিয়ে দেখি ইট ইজ নট অ্যাভেলেবল, আবার 1 ঘন্টা পরে আবার ইট ইজ পপিং আউট। দিস ইজ হাউ দ্য ডাইনামিকলি দে আর প্লেইং। মাদকের একটা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যারা মাদক নিয়ে কাজ করে এবং তাদের সাথে সরকারের অন্যান্য এজেন্সিগুলো কাজ করে। তো এখন মনে হয় সময় চলে এসছে স্যার, এখানে আমাদেরকে এই জুয়ার জন্য আলাদা করে হয়তো ওই ধরনের একটা এজেন্সিও প্রয়োজন হতে পারে যারা এজ এ হোল এই বিষয়টা নিয়ে লং টার্মে কাজ করবে। জুয়া পপ আপ নিয়ে আমরা যেহেতু একটা এসওপি তৈরি করেছি, এটা তথ্য মন্ত্রণালয় থেকে ভেটিং আসার পরে আমরা এটা বিটিআরসিকে পাঠিয়ে দিব এবং এনসিএসিকে পাঠাবো, আপনারা এটা সার্কুলেট করে দিবেন আর কি। হ্যাঁ, কারিগরি স্টেক হোল্ডার হিসাবে তথ্য মন্ত্রণালয় করুক বা না করুক, আমরা এটা করব। নোয়াখালীর হাতিয়ায় বাড়ছে লেবু চাষ। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় সবজি চাষের পাশাপাশি এখন লেবু চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। এতে উপজেলায় বীজবিহীন লেবু চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিনিধি ইউনুস শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া একসময় যেখানে সবজি চাষই ছিল কৃষকদের আয়ের মূল ভরসা, সেখানে এখন বেড়ে উঠছে বীজহীন লেবুর বাগান। চায়না 3 সিডলেস জাতের লেবু চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ এবং লাভজনক হয় দিন দিন বেড়েই চলছে লেবু চাষের পরিমাণ। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। রমজান আসলে লেবুর রেট আরো বৃদ্ধি পেয়ে 10 টাকা পর্যন্ত হয়ে যায়। এগুলো আমরা বাইরে বিক্রি করতেছি, কৃষি অফিস থেকে নিতেছে। প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে, যেটা হলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের কাটাছিড়া ক্ষত শুকাতে সাহায্য করে। খলিলুর রহমান 3 বছর আগে 50 শতক জমিতে প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে লেবুর বাগান করেন। এ পর্যন্ত তিনি বাগান থেকে আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। এদিকে তার দেখা দেখি অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে লেবু চাষে। 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাল্লাহ আমি সক্ষম হয়েছি। আমি চেষ্টা করতেছি, আমাদের একটা জমি আছে, ওই জমিতে লেবুর চাষ করার জন্য। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর হাতিয়ায় 27 হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। অলরেডি আমাদের যে 27 হেক্টর আছে তার ভিতরে প্রায় 25 হেক্টরই আমাদের এই চায়না 3 সিডলেস লেবুটি। দিন দিন বীজহীন লেবু চাষ পুরো হাতিয়া উপজেলায় সম্প্রসারিত হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গড়ে উঠছে নতুন কৃষি সম্ভাবনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।